সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। ফেব্রুয়ারিতে নির্বাচন, তবে দেশের রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত দুই বড় দল বিএনপি জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বেড়েছে রাজনীতিতে। বিশেষ করে কবে হবে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দুদলেই তাদের নিজেদের সিদ্ধান্তে অনড়। আজ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটে গেলে দলটির অস্তিত্ব থাকবে না, তাই ভোট বানচাল করতে চায় দলটি। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আগামী ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সব দলকেই সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানও জানান, অনুরোধও জানান তিনি। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে সরকারই দায়ী থাকবে। সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। এই উত্তপ্ত পরিস্থিতির জন্য রাজনৈতিক দল নাকি সরকার, দায়টা আসলে কার? আলোচনা হবে এই বিষয়টা নিয়ে, আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। চাই দর্শক, আমরা আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি, উত্তপ্ত রাজনীতি, দায়কার। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। ব্যারিস্টার অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেই সাথে ঢাকা 11 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। আতিকুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম উত্তপ্ত রাজনীতি, দায়কার, এই বিষয়টা নিয়ে আজকে একটু প্রথমে যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমানের কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী যেটা বলছে ওটাই নাকি করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ির লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। আমার প্রশ্ন হলো, জামায়াতকে আসলে ভোটে হলে অস্তিত্ব সংকটে পড়বে, আর নির্বাচনকে কি ভয় পায় জামায়াত? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। যে আপনি যথার্থে বলেছেন, রাজনীতিতে এখন কথার ফুলঝড়ি হচ্ছে এবং গত 2 দিন যাবৎ শুধু এই বক্তব্য না, আমরা বিএনপির মহাসচিবের বেশ কিছু কথা আমরা দেখলাম বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে। উনি গতকালকে বলেছেন একটা কথা যে আওয়ামী লীগের ভোটারদের কোনো ভয় নেই, দানের শীষ আছে, আমরা আপনাদের পাশে থাকব। আজকে বলেছেন উনি যে এটাও বলেছেন, 71কে ভোলাতে চাই মুক্তিযুদ্ধ বিরোধীরা, এই কথাও আমরা আজকে দেখলাম উনি বলেছেন যে আমরা আপনাদের আওয়ামী লীগের সকল মামলা আমরা তুলে নেব। এটা আজকে অনলাইনে আসছে, আমার কাছে ডকুমেন্ট এখানে আছে, আমি রেখেছি। এটা আমার কাছে মনে হচ্ছে ইলেকশনটাকে বিএনপি ভয় পাচ্ছে। কারণ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের ছাত্র জনতা, নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছে এবং সেই রাজনৈতিক বন্দোবস্ত যেই প্রত্যাশিত সংগঠন মানুষের কাছে, ইতিমধ্যে সেই তালিকায় কিন্তু বিএনপি কিছুটা পিছিয়ে আছে। কারণ বিগত 14 মাসে মানুষ যে রাজনৈতিক সংস্কৃতি আশা করেছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, মানুষ হতাশ হয়েছে। হতাশার বড় জায়গাটা কিন্তু বিএনপিকে ঘিরে। কারণ যেই জুলুম আওয়ামী লীগ চালিয়েছিল একটা রাষ্ট্রীয়ভাবে, আর একটা আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সারা দেশে দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে। ইতিমধ্যে আপনারা রিপোর্ট আসছে, বিবিসিও নিউজটা করেছে গত 19শে জুলাই, যে প্রায় 4000-এর উপরে নেতাকর্মী সেখানে বহিষ্কার হয়েছেন হচ্ছে শুধুমাত্র এই দখলদারিত্ব আধিপত্যের কারণে। তো আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। কারণ কোনো সরকারের অধীনে একটা ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনটা আয়োজন করেছে
এবং সেই ইলেকশনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিলেন। তাদের ছাত্র সংগঠনও বাংলাদেশের আমরা জনপ্রিয় ছাত্র সংগঠনে বলি, তাদের কিন্তু কোনো অবস্থান সেখানে আসেনি। বলা যায় হল সংসদ বলেন কিংবা কেন্দ্রীয় সংসদ না বলেন, আসার চারটা পেছনে তারা তো কারণ বিশ্ববিদ্যালয় তুলে ধরেছেন। তারা বলেছেন আপনারা সবসময় সেটা ব্যাখ্যা করা ছাত্রলীগের সাথে থেকে আপনারা আন্দোলন করতে পেরেছেন, কাজ করতে পেরেছেন, সেটা হলো একটা ডিফারেন্ট সেই সুযোগটা আপনারা নিয়েছেন সেটা নির্বাচন। হলো আপনি যখন হেরে যাবেন আপনি কিছু পয়েন্ট দিয়ে যান, একটা পিছনে আসতে একটা কৌশল সেটা বলে দেওয়া, এটি এই ন্যারেটিভে কেউ এখন আর অত গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি বিএনপি একটা ইন্টারনাল জরিপ তারা করেছেন, জরিপ হওয়ারই কথা। সেই জরিপে ওনারা বুঝতে পেরেছেন যে এবার ওনারা যে প্রত্যাশা করেছেন 5ই আগস্টে পরবর্তী সময়ে যে ওনারা ক্ষমতায় চলে আসবেন, ওনারা বুঝে ফেলেছেন যে না, এই রাস্তাটা এত সহজ হচ্ছে না। এই সহজ না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে, এবং যারা জুলাই বিপ্লবকে ধারণ করে যারা রাষ্ট্র সংস্কারের কাজে আন্তরিকতা দেখাচ্ছেন এবং যারা মনে করেন যে আগামী রাষ্ট্রটা আমাদের সুন্দর হতে হবে, রাজনৈতিক আমাদের পরিবেশটা স্থিতিশীল থাকবে, জনগণ তাদেরকে পছন্দ। এবং ইতিমধ্যে বিভিন্ন জরিপ অনেকেই করেছেন, আপনি জানেন, সেখানেও কিন্তু মানুষের যুব সমাজ, ছাত্র সমাজের সেই প্রত্যাশার জায়গাটা আমরা বোঝার সুযোগ পেয়েছি। দেখুন, জামাত ইসলামীকে উনি যিনি বলেছেন যে জামাতের আমরা ভয় পাবো কেন, আমরা ভয় পাইনি বলেই তো আমরা এক বছর আগে আমরা নমিনি ঘোষণা দিয়েছি। আমরা তো মনে করি যে বিএনপি জামাতের টোপে পড়েছে। আমি একটা প্রশ্ন আমি শেষ করি, লেট মি ফিনিশ। কারণ বিএনপি যেভাবে বিগত সময়ে নমিনেশনগুলো দিয়েছিল একদম ইলেকশনের শেষ দিকে, জামাত ইসলামী ইলেকশনের মাঠে আগে এসেছে বলে আমরা মাঠে গণসংযোগ করছি। ওনারা একটা বাধ্য হয়ে এখন মানে আগের সকল রীতিকে ভেঙে দিয়ে হঠাৎ কোনো নমিনেশন ঘোষণা দিয়েছেন, মূলত যাতে ইলেকশনে ওনারা পিছিয়ে না পড়েন। আমরা ইলেকশনকে ভয় পাই না, আমরা মনে করি সুষ্ঠু ইলেকশন হয়। জুলাই সনদ হওয়ার পরে সেই ইলেকশনে জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের পক্ষে বা নীরব ব্যালট বিপ্লব করবে। সেখানে অভিযোগটা হচ্ছে আপনারা পুরনো প্রচলিত পদ্ধতিতে নির্বাচনী সংযোগগুলো চালিয়ে যাচ্ছেন, আবার মাঝখানে আবার পিআর পদ্ধতি নিয়ে আবার মাঠেও আছেন, রাজপথে আন্দোলন করছেন। দ্বিচারিতা বলছেন বিএনপির পক্ষ থেকে। দ্বিচারিতা না, যে কোনো দল তার একটা মতামত ব্যক্ত করতে পারে। বলবো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এই জিনিসটা দেশের জন্য, আমি সেটা উপস্থাপন তো করবোই। উপস্থাপন করাটা দ্বিচারিতা না, বরং আপনি একটা যৌক্তিক বিষয়কে আপনি মেনে না আনাটা হচ্ছে একটা নেগেটিভ। দেখুন, আপনি জুলাই সনদের বৈঠকে আপনি ছিলেন, ঐক্যমত্য কমিশনে আপনি সেখানে অবস্থান গ্রহণ করেছেন, জুলাই সনদের স্বাক্ষর আপনি করেছেন। এখন এখানে আপনি গণভোট আপনি চাচ্ছেন, কিন্তু গণভোটটা আপনার সময় হতে হবে, ইলেকশনের দিন হতে হবে। এটা তো আপনার দ্বিমুখী। আপনি জুলাই সনদ দেখুন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনাদের কথা মতো আগে হতে হবে, আমাদের কথা মতো না। এটা আমরা জনগণের কথাটা বলছি। আপনাকে বুঝতে হবে যে ইলেকশনের দিন জুলাই সনদের কি বাস্তবতা আছে। রহমান, জনগণের কথা বলছেন, জনগণ ওনারাও বলছে জনগণের কথা, আপনারাও বলছেন জনগণের কথা। আসলে জনগণ কি চায়? দেখুন, আজকের যে বক্তব্যগুলো আপনি নিঃসন্দেহে আপনার মিডিয়া সেখানে ছিল, খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আপনি ইলেকশন যেটা আপনি চাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, এটা ভিত্তিটা কি বলুন তো? এই যে এত কথা আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেব বলেন যে সংবিধান, এই সংবিধান নিয়ে আওয়ামী লীগ বহুত কথা বলেছে। এই সংবিধান দিয়েই তো সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া পাড়িয়ে দিয়েছেন না, এই সংবিধানের কথা বলেই কিন্তু। দেখুন, যদি আপনি জুলাই বিপ্লব আইনি ভিত্তি আপনি নাই দেন, ইলেকশনটা কীভাবে বলেন তো? এই যে ইলেকশনটা হওয়ার কথা না সংবিধান মোতাবেক 29 সালে, যদি আপনি সেটাকে ঠিক জায়গায় রাখেন, এই যেটা জুলাই বিপ্লব হয়ে গেল, এত ঘটনা ঘটলো, যদি এটাকে আইনি ভিত্তি, আপনি আইনি ভিত্তির মধ্যে দিয়ে তো আপনার তারা তো বলছেন ইলেকশনটা তৈরি হয় ফেব্রুয়ারি, আমি সেটা করবো। গণভোট হলে সেই গণভোটের ভিত্তিতে পরবর্তী সংসদে জুলাইয়ের সময় যদি আইনি ভিত্তিটা হয়ে যায়, আইনি ভিত্তির মধ্যে দিয়ে একটা নির্বাচনের একটা সুযোগ তৈরি হয়ে যায়। নয়তো ইলেকশন তো আপনাকে পরে করতে হবে। আপনি সেটাকে আগে না দেন, যদি আপনি ওই দিনে মানে আপনি মজলিসে গিয়ে কাজটা করেন, এটি কখন দেশের জন্য কল্যাণ হবে না বলেই আমরা জনগণের পক্ষ থেকে দাবি তুলেছি, এবং জনগণের সেই দাবির সাথে আপনি বলেছেন দখলবাজি চাঁদাবাজিতে বিএনপি হতাশা তৈরি করেছে, কিন্তু জামাতও তো দখলবাজি করেছে। কেউ কেউ বলছে আপনারা ব্যাংক দখল করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদগুলো আপনারা দখল করেছেন। এটি হলো কথার পিঠে কথা বলা। দেখুন, দখলবাজি কাকে বলে? আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংক আমাদের থেকে শুরু করে সকল ইসলামী ব্যাংক এসালম গ্রুপ নিয়ন্ত্রণ, জানেন আপনি সেটা কেন? আমরা দেখলাম ইলেকশন মানে 5ই আগস্টের কদিন পরেই যুব দলের একনা তিনি গিয়েছেন ওই ব্যাংকটাকে দখল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য গিয়েছেন। সময় টিভিতেও কিন্তু একই ব্যক্তি সেখানে গিয়েছেন। আমরা দখলের ব্যাখ্যাটা আসলে কি, কোনটা দখল করব? ইসলামী ব্যাংক এসালম গ্রুপ পাই
তারা লুটপাট করেছেন, টাকা বিদেশে পাচার করেছেন, তারা যাওয়ার পরে ব্যাংকের যারা মালিকানা তারা সে ব্যাংকে গিয়েছেন। জামাত ইসলামী তো ব্যাংকের কোনো শেয়ার সেখানে নাই। একটু যেতে চাই আমি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমি যদি বলি, উনি বলছেন বিএনপি নির্বাচনকে ভয় পায়, আর সে বলছেন 5 আগস্ট পরে বিএনপি একটা জনগণের মনে একটা হতাশা তৈরি করে দিয়েছে তার দখলবাজি চাঁদাবাজির কারণে। আরেকটা যেটা প্রশ্ন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অস্তিত্ব সংকটে পড়বে জামায়াত। কেন মনে হচ্ছে বিএনপির যে জামায়াত ভোটে গেলে অস্তিত্ব সংকটে পড়বে? যদিও আমি আপনাকে একটা জরিপ দেই, যদি 24 সেপ্টেম্বর একটা জরিপে বলা হচ্ছে 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, অন্যদিকে 28.1% মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। একইভাবে ভোটের ক্ষেত্রে বিএনপিতে ভোট দেবে 41.3% আর জামায়াত ভোট পাবে 30.3%। তাদের ভোটের পরিমাণও বেড়ে আছে, যেটা একটি সংগঠন রিপোর্টটা ইনোভেশন কনসাল্টিং একটা প্রতিষ্ঠান, সেটা জরিপ করেছে 24 সেপ্টেম্বর। তারা বলেছে কেন বিএনপি মতো শীর্ষ নেতা বলছেন যে ভোটে গেলে জামায়াত অস্তিত্ব সংকটে পড়বে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে একটু যে দখলবাজির কথাটা একটু যেটা বলেছেন আতিক ভাই, দেখেন দখলবাজির অভিযোগ সবার বিরুদ্ধে আছে। এখন উনি একটা বললেন যে না ওনাদেরটা পুনরুদ্ধার করতে গেছেন। বিএনপির নেতাকর্মীরা যেখানে আছে বিভিন্ন জায়গায় দোকানপাট, আমি যে এলাকায় রাজনীতি করি সেখানে আমার দলের একজন নেতা আছে, আমি একটা উদাহরণ দিই, 3 বার তার দোকান লুট হয়েছে। একটা পর্যায়ে সে এই এরিয়া থেকে চলে গিয়ে বঙ্গবাজারে আপনার ব্যবসা শুরু করেছে। 5ই আগস্ট পরবর্তীতে দেখা গেছে তাদের যার যার যেটা ন্যায্য হিস্সা ছিল সেটা বুঝে নেবার জন্য গেছে, সেটাকেই মনে করেন যে আপনার এভাবে এসছে। মানে পারসেপশনটা মিডিয়া বলেন, আপনার সোশ্যাল মিডিয়াতে বলেন, একটা কিছু পেলেই মনে করেন আপনার সেটাকে অতিরঞ্জিত করে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করা হয়। যেমনটা আতিকদা বলেছে, আপনাকে আমি বলি যে একটা বড় অংশটা প্রোপাগান্ডা, যেটা একটা হলো একটা। আরেকটা যে আতিক ভাই বলেছেন 4000কে বহিষ্কার করা হয়েছে, তার মধ্যে যারা প্রকৃতভাবে দোষী যারা, তাদের কোনো আশ্রয় প্রশ্রয় নেই দলের মধ্যে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা গেছে যে প্রুভড হয়েছে যে সে এটার সঙ্গে জড়িত না। ওই পেপারের আপনার এসছে বা আপনার মনে করেন যে ইলেকট্রনিক্স মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে এসছে বা সোশ্যাল কোনো মিডিয়াতে এসছে, তখনই কিন্তু দল ব্যবস্থা নিয়েছে। পরবর্তীতে যখন দেখা গেছে যে সেটা আপনার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, তখন দেখা গেছে সেখানে দল কনসিডার করেছে। এটা নিয়ে আর বেশি আমি আপনাকে বলি, সময় টিভি দখল করতে যায়নি সে, উনি তো বলেছেন সে বলেছে মনে করেন সেটা হচ্ছে যে মনে করেন আপনার 71 টিভি কি পুড়িয়ে দেয়নি, সময় টিভি কি পুড়িয়েছে, ওই কথাটা বলেছে, জোশে বলেছে এই জিনিসটা আপনার। হ্যাঁ, সেটা আমি বলছি তো, সে তো কি ওখানে দখল করে রাখতে পারবে না, তো ওটার তো আপনার সমস্ত লিগালিটি আছে। তো 71 টিভি কি কেউ দখল করতে পেরেছে? নিশ্চয়ই না। আপনাদের এটা হয়েছে না, স্বৈরাচারের ফেসিস্টের মনে করেন যে লেজুর বৃত্তি করেছে যে সমস্ত মিডিয়াগুলো, সেগুলোর উপরে জনগণের একটা ক্ষোভ ছিল, সেটা হলো গিয়ে আপনার একটা বিষয়। এরপরে আসেন আপনার যে জিনিসগুলো, জামাত ইসলামের নামে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দখল করার অনেক প্রমাণ আছে বা অনেক কিছু আছে, এগুলি বলে সময় আমরা নষ্ট করবো না। আমি একটা জিনিস বলবো যে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নেতারা, তারা তো নেই, কিন্তু কিছু মানুষ আছে নিরীহ যারা হয়তো আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে ভোট করেছে, বা সাধারণ মানুষরা জানে যে তারা হয়তো আওয়ামী লীগ করতে পারে বা সমর্থন করে, তারা যদি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলাতে যদি তারা আসামি হয়, তাহলে সেটা উনি বলেছেন যে দেখবেন। এই কথাটা উনি বলেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মামলা তুলে নেবেন, এটা মোটেও বলেন। আমি যেটা বললাম ওইটা আপনার ভুল, ওটা ভুল এসছে। দ্বিতীয় যে জিনিসটা যে ডাকসু নির্বাচন নিয়ে এসছে বা জাকসু নির্বাচন নিয়ে এসছে, দেখেন সবচেয়ে বড় টার্গেট কে ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল। 15 বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কোনো নেতাকর্মী যেতে পারেনি, হলে থাকতে পারেনি। প্রকারান্তরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা নিজেরাই বলেছেন যে ওরা আমাদের কর্মী। যেমন ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প বলেছে যে সে ছাত্রলীগের সঙ্গে ছিল, অরিজিনালি আমার কর্মী। এভাব করে তারা সেখানে মিশে গিয়েছিল এবং তারা ক্যাম্পাসে ছিল, তারা রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে। কিন্তু সে সময় ছাত্রলীগের থেকে কি তারা শিবিরের কাজ করতো? আমি একটা কথা বলি, তারা তাদের প্রচার কাজ, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, সম্ভব। দেখেন আমি 89 সালের কথা বলি, শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র, কয়েকদিন দেখলাম যে ভোরবেলা আপনার লিফলেট ছাত্র শিবিরের, তো ভাবলাম যে কোথা থেকে এলো। একদিন আপনার ঘুমায়নি, দরজাটা খোলা ছিল, যেই না লিফলেটটা ঢুকলো, যখনই দরজাটা ধাক্কা দিলাম তখন দেখলাম যে আমার সঙ্গে মিছিল করে আমার 2 জন কর্মী।
ওরা সব কিছু ওনারা পারেন, অবস্থার সঙ্গে খাপ খাইয়ে বিভিন্নভাবে ছদ্মবেশে বলেন, গুপ্তভাবে বলেন, যেভাবে বলেন সেটা ভিন্ন জিনিস। আরেকটা জিনিস আছে, দেখা গেছে যে তাহলে ওনারা কি করেছেন, তাহলে ছাত্রলীগের ভোটগুলো ওনারা পেয়েছেন, এটাও একটা হতে পারে। এই বিতর্কগুলোতে আমরা না যাই, কিন্তু জগন্নাথ হলের ভোটগুলো পায়নি, কিন্তু না জগন্নাথ হলে পায়নি, সেখানে তো মনে করেন যে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো বা তাদের সেন্টিমেন্টটা একটু ভিন্ন রকম ছিল, সেই জন্য আলাদা একটা বিষয়। আপনি আরেকটা কথা বলেছিলেন যে জামাতকে মহাসচিব সাহেব বলেছেন যে ওনাদের অস্তিত্ব থাকবে না, এই কথাটা বলেছেন, সেজন্য তারা ভোটে যেতে চায় না। আমি যদিও শুনিনি এটা। আজকে দেখেন আমাদের এই যে সংকট, আপনি প্রথমে যে প্রসঙ্গটা এনেছেন যে এই যে সংকটটা হয়েছে, আমি তো মনে করি সরকার এবং রাজনৈতিক দলগুলোর কারণেই কিন্তু জনগণ একটা অস্বস্তির মধ্যে আছে। নির্বাচনটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের অন্তত 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। যত বেশি দেরি হয়েছে তত বেশি পানি ঘোলাটে হয়েছে। আপনার আরও যত বেশি যাবে 26 ফেব্রুয়ারি 2026-এর পরে যদি হয় তাহলে দেখবেন যে আরও খারাপ একটা অবস্থা হবে দেশের মধ্যে। আমি এই যে জুলাই সনদের কথা বলা হয় যে এটা যদি সাইন না করা হয় তাহলে আপনার আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে নির্বাচনে যাব না, এই কথাটা বলাটাই কিন্তু অসাংবিধানিক। আমি জানি না আমার দলের পক্ষ থেকে মানে কেন এই জুলাই সনদ নিয়ে আপনার আলাপ আলোচনা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আইনি ভিত্তিটা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ যদি দেওয়া হতো তাতেও আমি মনে করি যে সেটা অসাংবিধানিক। তার কারণটা কি, আপনি পার্লামেন্টকে বাইন্ড করতে পারবেন না, পার্লামেন্টটা তো ফিউচার একটা ইভেন্ট হবে, এখন তো পার্লামেন্ট নেই। আর যেহেতু আমাদের সংবিধান আছে, বিদ্যমান সংবিধান, তাহলে আপনি সংবিধান সংশোধনের জন্য আপনি আইনি ভিত্তি দিবেন। এখন বলতে আমি যদি বলি যে কোনটা সবাই সাইন করলাম কিংবা হা না ভোট হয়ে গেল, হা জয়যুক্ত হয়েছে, সেটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে 270 দিন আলোচনা হতে পারবে, না হলে কি হবে অটোমেটিক আইনে আসবে। তার মানে কি, তার মানে এখনই আপনার সেটা আইন হয়ে যাবে, পার্লামেন্টে যদি সেটা পাস নাও হয় তাও সেটা আইন হয়ে যাবে। এটাই তো আপনার অসাংবিধানিক। পার্লামেন্ট তো সভরেন আমাদের, তাহলে সেই আলোচনায় কেন গেলেন? দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং এট দ্য সেম টাইম তিনি আপনার ন্যাশনাল কনসেনসাস কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনেরও সভাপতি তিনি। তাহলে একজন মানুষকে নিজের জন্য নিজের বিচারের বিচারক হতে পারেন? আপনার দোষ বা গুণের বিচার করার বিচারক আপনি কখনো হতে পারেন না। এই যে আপনার কনফ্লিক্টিং একটা বিষয় প্লাস অসাংবিধানিক, আপনার কোনো পার্লামেন্ট, মনে করেন যে প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট and a future parliament cannot be bound by আমার একটা প্রশ্ন জানার ইচ্ছা আর কি, এতদিন 8 মাস আলোচনার পর এতদিন পরে বুঝলেন যে আসলে কেন আপনি ঐকমত্য কমিশনের সভাপতি? দেখেন এই কথাটা আজকে সালাউদ্দিন সাহেব তার বিবৃতিতে বলেছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা কনসেন্ট দিয়েছিলাম। কিভাবে করবেন? নোট অফ ডিসেন্ট সহ, এবং সেটা হবে কবে? যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন। এটার উপরে আপনার আশা করে আপনার এটাতে উনি রাজি হয়েছিলেন, কিন্তু উনিও এখন বলেছেন যে এটা যে অসাংবিধানিক, কিংবা প্রধান উপদেষ্টা এবং সভাপতি একসঙ্গে এক ব্যক্তি হতে পারে না দুটো প্রতিষ্ঠানের, তাই না? তো তাহলে আপনার এই যে এতটা সময় কালক্ষেপণ করলেন আপনি, জনগণের তো মনে করেন যে আস্থাটাই উঠে যাবে রাজনৈতিক দল এবং সরকারের উপর থেকে। আমি আসবো প্রশ্ন নিয়ে, সেই নোট অফ ডিসেন্ট যেহেতু সরকার 3-4 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছেন, সেই বিষয় নিয়ে আসবে। আমি একটু ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল উত্তপ্ত রাজনীতি দায়কার। আলোচনায় যারা আছেন আমাদের সাথে আলোচনা করবার জন্য ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ও সীমান্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ঢাকা 11 আসনের জামায়াতের প্রার্থী। একটু বিরতির পর একটু যেতে চাই আবারও আতিকুর রহমানের কাছে। আতিকুর রহমান, জামায়াত আমির আজকে ঘোষণা দিয়েছেন, যেখানে জামায়াত ও 8 দল একসাথে আজকে পল্টনে সমাবেশ করে সেখানে বলেছেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ারি করে দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন আমাদের দাবি কম এবং খুবই স্পষ্ট। প্রথমত দাবি হচ্ছে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নাই। 2026 সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লব স্বীকৃতি হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা একেবারে। এর আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন জামায়াত আমিরও ঠিক একই ঘোষণা দিল। আসলে কি আপনারা কি, যে এতদিন ধরে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা বিভিন্ন দাবির
ধোয়া তুলে নির্বাচনকে পেছাতে চান, নির্বাচন বানচাল করতে চান। আজকে জামায়াত আমিরের বক্তব্যে সেটাই কি প্রমাণ হলো? দেখুন, উনি বক্তব্যটা আপনি পড়েছেন এবং স্পষ্ট বক্তব্য উনি দিয়েছেন। জি, আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে 36শে জুলাই, ছাত্র জনতা মিলে যে বিপ্লবটা হয়েছে, অন্যতম দাবি ছিল আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে। দেখুন, আওয়ামী লীগ যে 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র কি স্বাভাবিক ছিল? রাষ্ট্রের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কি আওয়ামী লীগ মানে তার অবস্থানে রেখেছে? লক্ষের উপরে পুলিশ বাহিনী ছিল। বিএনপি হোক কিংবা জামাতের হোক, কোনো জায়গায় কি লোক রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ সেখানে ছিল? পুরো রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ নিজের মতো করে সংবিধান কাটাছেড়া করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তখন একনায়কতান্ত্রিক। শেখ হাসিনা যা বলতেন সেটাই আইন ছিল, সেভাবে চলেছে। তার মানে একটা 15 বছরের একটা রাষ্ট্রকে যেখানে শেষ করে, যেখানে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, যদি সে রাষ্ট্রকে আপনি একটা কাঠামোরে দাঁড় করাতে না পারেন, আমরা দেখুন যেই পরিবর্তনটা আমরা পেয়েছি, হ্যাঁ, 90 সরেসাবিদ আন্দোলনের কথা আমরা শুনেছি। একসময় শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশের পরিবর্তনের যে ইতিহাসটা, 24-এর সাথে যে ইতিহাস, যেখানে প্রায় 2000-এর মতো মানুষের জীবন দেওয়া হয়েছে, এবং যেই মানবতা বিরোধী অপরাধ করেছে তারা ক্ষমতা টিকে থাকার জন্য, এই দৃশ্যপট কিন্তু আমাদের সহজে ভুলে যাওয়া যাবে না। এবং তার মধ্যে দিয়ে বলা যায় রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু অপ্রস্তুত ছিল, যে বিপ্লব সেখানে হয়ে গিয়েছে। তার ভিত্তিতে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়েছি, এবং এই সুযোগটা বাংলাদেশ আসলে আর কখনো পাবে না আমাদের কাছে মনে হচ্ছে ওদের ভবিষ্যৎ। আমি একটা প্রশ্ন করি এখানে, জুলাই সনদের আইনের ভিত্তিতে মধ্য দিয়ে কি আসলে প্রশাসনের সব লোক ঠিক হয়ে যাবে? হবে না। কিন্তু আপনি একটা জায়গা তো আসছেন, দেখুন, যদি আপনি আইনের ভিত্তি না দেন, আপনি 84টি বিষয়ে আপনি ঐক্যমত হলেন, আপনি কাগজে লিখলেন, আমরা স্বাক্ষর করলাম, এটা গুরুত্ব কি বলুন তো আপনি আমাকে? এটা কি কাগজে আছে? এর মধ্যে 48টি হচ্ছে সংবিধান সম্পর্কিত। তার মানে হচ্ছে এই সংবিধান হচ্ছে নোট অফ ডিসেন্ট। এখন ধরুন আপনি যদি এটা কাগজে লিখেছেন, স্বাক্ষর করলাম, এটা আপনি মানলেও পারেন, না মানলেও পারেন, ভিত্তিটা কি? আমরা মনে করি যেগুলো রাষ্ট্রের জন্য দরকার, যে বিষয়গুলোতে দলগুলো চিন্তা করে ঐক্যমত হয়েছে, সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা দল যে ক্ষমতা আসুক তিনি বাধ্য থাকবেন এর বাইরে না যাওয়ার জন্য। কিন্তু আপনি কোনো আইনি ভিত্তি দিবেন না, আপনি এটাকে একটা সামাজিক চুক্তি আগে রেখে দিবেন, আর এটা দিয়ে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমি আরেকটুখানি আসি, এখানে আমাদের অসীম ভাই আছেন, সেখানে মানুষ কিন্তু, আমি আর একটা শোতে বলছি, মানুষ আস্থা পাচ্ছে না। দেখুন, আমরা তো আর ক্ষমতা এর আগে যাইনি, আমরা একটা পার্ট ছিলাম 2001 সাল থেকে 2006 সালে। ক্ষমতা 2 মেয়াদে পুরো টাইম বিএনপি ছিল, মানুষ কিন্তু তা ভুলে যায়নি যে ক্ষমতা আসার পরে কী করে কোনো একটা দল তার চেষ্টাই করে যে ক্ষমতা কী করে রাখার জন্য আরও কীভাবে কুক্ষিগত করা যায়। দেখুন, 91-এ বিএনপি যখন ক্ষমতা আসলো, তো ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এসেছে, এবং জামাত ইসলামী বলা যায় নিঃশর্তভাবেই সমর্থন দিয়েই কিন্তু তারা সরকার গঠন করেছিল। দেখুন, তারপরে কেয়ারটেকার নিয়ে কী হলো? হ্যাঁ, মেনেছে। 96-এ 15 ইলেকশন করেছে, তারা মেনেছে, কিন্তু তার জন্য কিন্তু কত রক্তপাত হয়েছে না, প্রায় 172 দিন হরতাল কিন্তু সেখানে করতে হয়েছে। আমি যেটার জন্য আপনাকে বলছি, আমাদের নির্বাচন হতে দেবেন না, নির্বাচন ভিত্তিটা কথা নির্বাচনের, যদি আপনি জুলাই বিপ্লবে কোনো আইনের ভিত্তি না দেন, যেটা স্পষ্ট আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও বলেছেন, যে আপনি যদি জুলাই সনদটাকে আপনি আইনের ভিত্তি না দেন, তো ইলেকশনটা কীভাবে হবে? মানে আপনি সংবিধানকে মানছেন, তো সংবিধান তো বলে ইলেকশন 29 সালে গিয়ে হবে। আপনি একদিকে সংবিধানও মানবেন, আবার আপনি জুলাই সনদও আপনি মানে স্বীকার করতে চাচ্ছেন না। তার মানে কি কোথায় আছে? জুলাই সনদ যদি হয়ে যায়, একটা স্বীকৃতি বা আইনি স্বীকৃতি পেলে, একটা গভর্নমেন্ট, একটা সরকারের পতন হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারপরে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, তা যদি আপনি নাই করেন, কোন যুক্তি বলে ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে? নিঃসন্দেহে যদি এই প্রক্রিয়া হয়, আপনারা আপনাদের জায়গায় অনড় দাবিতে, না যদি আপনি আইনি ভিত্তি না দেন, রাষ্ট্রের সামনে আরো বড় সংকটে পড়ে যাবে, যে নির্বাচনটা বাতিল হয়ে যাবে এক সময়। আপনি কি করবেন সেখানে? যেটা বিপ্লব হয়েছে, এটা বিপ্লবের সেখানে ঘটনাগুলো ঘটেছে, মানুষ জীবন দিয়েছেন, সেটাকে আপনি আইনি ভিত্তি দিয়ে গণভোট মানুষ দেন। আমরা তো রাজনীতি করি, মানুষ রাজনীতির পার্ট না। আমরা বলি আমরা আমাদের পক্ষে রাইট, বিএনপি বলে বিএনপি রাইট, জনগণের কোনো রাইট আছে না? আপনি দেন জনগণের কাছে জিনিসটাকে। জনগণের কাছে আমরা কেউ যাচ্ছি না, এই যে যাচ্ছেন, গণভোটটাই তো প্রমাণ করে। গণভোটটাই জনগণ না, গণভোটটাই তো। আপনি যখন, যদি আমরা একমত না, বিএনপি একমত না, আমরা আমাদের লজিকটা উপস্থাপন করছি, ওনারা আমাদেরটা বলছেন, তার মানে জনগণ ঠিক করবে
আসলে সেখানে রাষ্ট্রটা ঘুরে ফিরে একটি কথা যে নির্বাচন আগে আপনারা গণভোট চান। এবং দেখুন এখন যদি আপনি আপার হাউসটা আপনি মনে করেন, যেহেতু আপার হাউসে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওনারা মহিলা আসনের ভিত্তিতে মানতেছেন ওইভাবে, আমরা বলছি যে নিম্নকক্ষের ভোটের আলোকে সেখানে হতে হবে। যদি আপার হাউস আপনি মেনেই নেন, তাহলে যদি আপার হাউসকে আপনি মানেন, তাহলে কিভাবে আপার হাউসটা হবে ইলেকশনের দিন গণভোট সেখানে হয়? আপনাকে একটা স্থির অবস্থা সেখানে আপনাকে আসতে হবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন রশীদ আজকে আইন উপদেষ্টা বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ 3 থেকে 4 দিনের মধ্যে জানা যাবে। তিনি বলেন সরকার সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করে। তিনি আশা করেন সরকার এই সিদ্ধান্ত সকল দলেই মেনে নেবে। আমার প্রশ্ন হলো, রাজনীতিগুলো সরকারের বেঁধে দেওয়ার সময়গুলোতে তো আসলে তারা সিদ্ধান্ত দিতে পারেনি। তার সরকার 3 নভেম্বর তিনি বলেছেন 1 সপ্তাহের মধ্যে আপনারা এই বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত জানান, কিন্তু সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিয়েছিলেন বসার জন্য এই বিষয়ে সিদ্ধান্ত। তিনি বলেছেন না, এটা সরকার যদি ডাকে তাহলে এটা সিদ্ধান্ত। এখন সরকার নিজ থেকে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তটা কি বিএনপি মেনে নেবে কেন? যদি বলি আপনার নোট অফ ডিসেন্টটা চান না, যে জুলাই সনদের যে গণভোট, সেই গণভোট নোট অফ ডিসেন্টটা আপনার বাদ রাখতে চাচ্ছেন, কিন্তু তারা যদি নোট অফ ডিসেন্টটা সহ গণভোট দেয়, তখন এই ক্ষেত্রে কি করবেন? দেখুন, এটা তো প্রতিদিন তো আপনার অবস্থার পরিবর্তন হয়, যেমন ভবিষ্যতের কথা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সেটা তো কি ধরনের ওনারা প্যাকেজটা বা কি ধরনের প্রস্তাব দেন সরকার, তার উপরে নির্ভর করবে। যেমনটা অলরেডি বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া যেটা হয়েছে এটা সম্ভব না, এটা জনগণের সঙ্গে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। অতএব পরবর্তীতে ওনারা সময় নিয়েছেন 2-3 দিনের মধ্যে ওনারা জানাবেন কি করবেন না করবেন, তার উপরে আপনার ব্যবস্থা নেবে বিএনপি। এবং সেটা জনগণের, আমি মনে করি যে আলাপ আলোচনা বা জনগণের যে ইচ্ছার একটা প্রতিফলন, যে সেটা রিফ্লেকশনটা কি আসে, কি চাইতে পারে জনগণ বা বিএনপির যারা সাপোর্টার আছেন যারা, তাদের কি অভিমত, সেটার উপরে কিন্তু নির্ভর করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী করণীয়, অর্থাৎ সনদ নিয়ে। যেটা আমি একটা কথা বলি, আমার আতিক ভাই যেটা বলেছেন যে 29 সালে এই যে সবাই যে একটা রেটরিক বা আপনার মনে করেন যে এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হয় যে না এই পার্লামেন্ট কন্টিনিউ করবে 29 সাল পর্যন্ত, সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে। আপনি বললেন যে 15 বছর ধরে আওয়ামী লীগ সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, অমুক করেছে তমুক করেছে। 9 বছরে এরশাদ সাহেবের আপনার স্বৈরশাসন ছিল, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন করেছেন। বিএনপি কখনোই কোনোদিন ক্ষমতা কক্ষিগত করে রাখার চেষ্টা করেনি। আপনারা অনেকেই বলেন, দেখেন যে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 140টি আসন পেয়েছিল। 94-এ আপনার মাগুরার একটা নির্বাচন হয়েছিল যেটা বিতর্কিত হয়েছিল এবং পার্লামেন্ট থেকে সবাই পদত্যাগ করেছিল, জামাত সহ আওয়ামী লীগ পদত্যাগ করেছিল। আমার নেত্রী পার্লামেন্টে বসে বলেছিলেন যে ঠিক আছে আমরা পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করবো, আপনারা আসেন। আওয়ামী লীগ নেত্রী আসেননি। তার কারণটা কি? উনি জানতেন যে একটা নির্বাচন দিতে হবে বিএনপিকে, যেটার কলঙ্কের বোঝাটা মাথায় বয়ে বেড়াতে হবে বিএনপিকে, কিন্তু সেটা ঘটেনি। কেন ঘটেনি? দেখেন 1996 সালের জুন মাসে যে নির্বাচন হয়েছে, 91 সালে বিএনপি 140 সিট পেয়েছিল, আর জুনের 96 নির্বাচনে বিএনপি 116 সিট পেয়েছিল, যেটা ভেরি মাচ রিজনেবল। আমি আপনাকে বলি না 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ কেউ করেনি। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জুনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি 116 সিট পেয়েছে। 91 সালে জামাত পেয়েছিল 18 সিট। বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেন 1996 সালে, জামাত পেয়েছে 2 সিট। তুলনামূলক পার্থক্যটা এই জন্য বলছি, ওনারা যখন বলেন যে ইঙ্গিত করার চেষ্টা করেন, বিএনপিকে মেলাইন করার চেষ্টা করেন, তখন এই প্রসঙ্গগুলো আমরা আনি। আমি কিভাবে একটা প্রশ্ন করি, জামায়াত যেহেতু কম পেয়েছে সে কারণে বিএনপিও কম পেয়েছে। জামায়াতের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হয়, জামায়াত ছাড়া বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারেনি। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন জামাত কম পেয়েছে কি বেশি পেয়েছে তার সঙ্গে বিএনপিরটা জামাতের বিষয়। জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। তো আপনি আমাকে বলেন 2001-এর কথা বলেন আপনি, সেটা জামাতের সমর্থন, সেটা ভিন্ন জিনিস। যেমন 140 সিট পেয়েছিল আপনার 1991 সালে, তখন জামাত সমর্থন দিয়েছিল বিএনপিকে, সরকার গঠন করেছে বিএনপি, সেটা তো বিএনপি অস্বীকার করে না। এবং ওনারা আমাদের সঙ্গে বিরুদ্ধে আন্দোলনও করেছেন, কিন্তু আবার 2001 সালে 4 দলীয় জোটের মধ্যে ওনারা ছিলেন। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সেই কারণে আমরা দেখছি বিএনপি নেতাদের তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কথাগুলো আবার তুলে নিয়ে আসা হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাগুলো 71 ভুলাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। এখন সেটা তো হচ্ছে যে ওনাদের রাজনীতি, ওনাদের বিষয়টা ওনারা কিভাবে জাতির সামনে তুলে ধরবেন। যেমন জামাতের আমির
সম্মানিত আমির তিনি দেশের বাইরে গিয়ে বলেছেন যে অতীতে যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা, অর্থাৎ যদি কোনো ভুল করে থাকি, স্পেসিফিক্যালি যে 71 সালে আমরা ভুল করেছি মুক্তিযুদ্ধের সময় সেটা কিন্তু বলেননি, বা দেশের মাটিতেও বলেননি, মানে ওনারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই প্রসঙ্গ থেকে হয়তো বা মহাসচিব সাহেব টেনে এই কথাটা বলেছেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনি একটু সমালোচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আওয়ামী লীগের ক্ষমতায় গেলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না, আওয়ামী লীগ যে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না, কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটাকে আপনি কোট করার চেষ্টা করেছেন, কিন্তু আপনি কি ভুলে গেছেন জামায়াত আমির প্রথমেই যখন 5 আগস্টের পর বক্তব্য দিয়েছেন তখন তিনি বলেছেন আমরা আমাদের সাথে যত নির্যাতন নিপীড়ন হয়েছে তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। কিংবা যদি বলি জামায়াত ক্লিন ইমেজের আওয়ামী লীগদেরকে তাদের দলে ভেড়াতে চায়, যদি বলি সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুইয়া তিনিই বলেছেন যে আসলে যারা ক্লিন ইমেজের তারা আমাদের দলে যুক্ত হতে কোনো সমস্যা নেই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাকে কেন আপনারা কোট করছেন? দেখুন, আমাদের আমির যেটা বলেছেন যে দলগত ক্ষমা, দেখুন উনি কিন্তু বলেছেন যে দলীয়ভাবে তারা আমাদের উপরে জুলুম করেছে, সেজন্য আমরা প্রতিশোধটা আমরা নেব না, কিন্তু যারা ভিকটিম হয়েছেন সেই ভিকটিমের ব্যাপারে উনি বলেন না, কারণ ব্যক্তির দায় সেখানে জামাতের আমির কেন নেবেন? দল হিসাবে জামাতের উপর নিবন্ধন বাতিল হয়েছিল, জামাতের প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদের অফিস বন্ধ ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেটাকে ইন্ডিকেট করেছেন। কিন্তু ব্যক্তি যারা জুলুমের শিকার হয়েছেন সেই জুলুমের দায়বদ্ধতা জামাতের আমির নেবেন না, এবং তিনি বলেছেন ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষে জামাত ইসলামী আছে, এগুলো লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে আইনিভাবে জামাত হেল্প করার জন্য তিনি উদ্যোগ সেখানে নিয়েছেন। দেখুন, লক্ষ্মীপুর জেলা আমির উনি বক্তব্য দিয়েছেন, উনি এটা আবার তিনি প্রতিবারও দিয়েছেন, উনি এটা ভিডিও বক্তব্য দিয়েছেন, উনি কথা প্রসঙ্গে বলেছেন। কিন্তু লক্ষ্মীপুর জেলা জামাতের আমির নির্বাচনী গণসংযোগের একটা বক্তব্য আর বিএনপির মহাসচিবের দায়িত্ববান জায়গায় থেকে তিনি একটা দলের সেকেন্ড পজিশনে আছেন, এটাকে আমি সময় মিলানো যাবে না। উনি শুনে আজকে আমি কিন্তু অনেকগুলো মিডিয়া দেখেছি কিন্তু, এবং ওনার ভিডিওটা কিন্তু এবং ভিডিও সেখানে এসে, সুতরাং এটি একটা হলো কথা প্রসঙ্গ, আর হলো আপনি খুব দায়িত্ব নিয়ে আপনি বলা। মির্জা ফখরুল আলমগীর সাহেব দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা কি করব না, আমরা এটা কোনো মামলা তুলে নিব, আমরা কিংবা দানের শেষ আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, এখন নৌকা নাই, আমরা আপনাদের সাথে আছি। এই ধরনের বক্তব্য এক ধরনের জিনিস। আর একজন নেতা বক্তব্য দিকে বলেছেন যে ক্লিন ইমেজের লোকে জামাতে আসতে পারেন, জামাতে আসতে একটা আহ্বান, যারা আসতে পারেন। আরটা হলো আপনি দায়িত্ব নিয়ে বলেন যে আপনারা আমার সাথে আসেন, সব দায়িত্ব। দুটা কিন্তু বক্তব্যের মধ্যে এখানে অনেক ধরনের পার্থক্য আছে। দেখুন, যেটা আমাদের অসীম ভাই বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতারণা করেছে, আচ্ছা প্রতারণাটা কোথায় হলো? এখানে যেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যে মৌলিক জায়গা, আমি বিএনপির 31 দফাটা মোটামুটি পড়ে দেখেছি, আমি ওনাদের কাছে সবগুলো দিক আছে। যে সংস্কারগুলো প্রস্তাবনা দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট ঐক্যমত্য কমিশন, ওনাদেরও আছে, কিন্তু ওনারা চাচ্ছেন ওনাদের মতো করে সেই কমিটিগুলো হতে হবে। যখন গভর্নমেন্ট দিয়েছে না, এখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যাতে করে নিরপেক্ষভাবে নিয়োগগুলো হয়, এই নিরপেক্ষ নিয়োগের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেন আমরা নিজেরাই করব, আমরা সেখানে করব। আমরা মনে করি নোট অফ ডিসেন্ট যে জায়গায় বিএনপি দিয়েছেন, এগুলো নোট অফ ডিসেন্ট বহাল থাকে, তাহলে আর সংস্কারে আলাপ কোনো দরকার নেই। এই সমস্ত সংস্কার ওনার মুখে বলতেছেন কোনো সংস্কারই হবে না, রাষ্ট্র আগের জায়গায় যাবে, মানে ওনারা সবগুলো মেনেছেন জনগণের দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু ড্রাইভিংটাই ওনারা যায় বোঝা যাচ্ছে না। আসলে ওনারা কথাবার্তা বোঝা যাচ্ছে, দেখেন আপনি আওয়াজটা শুনবেন মানুষ কি মনে করতেছে আসলে সেখানে। ওনারা বলেছে আপনি যদি গণভোট আপনি চানই ধরেন, তাহলে আপনি আগে বললে আপনার সমস্যাটা কোথায়? আপনি বলছেন টাকার সমস্যা, আর কি সমস্যা? টাকা তো রাষ্ট্র দিবে। আপনার এত মায়া কান্না কেন? রাষ্ট্র একটা সংস্কার হওয়া প্রয়োজন, এতগুলো মানুষের জীবন সেখানে গিয়েছে, একটা বিপ্লব হয়েছে, তার উপর দিয়ে আমার রাষ্ট্র নতুন জায়গায় যেতে চাই, সে দিকটা গুরুত্বপূর্ণ না টাকা খরচ গুরুত্বপূর্ণ? এখানে উদ্দেশ্য ভিন্ন, যাতে করে এই সংস্কারগুলো জনগণের ম্যান্ডেটটা না পায়, সে ম্যান্ডেটটা না পাওয়ার একটা পরিবেশ তৈরি করতে। এখন সরকারও কি চায়? আমি তো বলি, দেখুন ইলেকশন যখন তফসিল হবে তখন হবে মার্কার। আমি দাঁড়িয়ে পারলাম, হয়তো অসীম ভাই তিনি হলেন দানের শেষের মার্কায়, এর বাহিরে গিয়ে আপনি তখন গিয়ে এই মানে এর সংস্কারে কি এগুলো কেউ বলবেও না,
মোটিভেশনও হবে না, আলটিমেটলি এটা অন্ধকারে হারিয়ে যাবে এবং সংস্কারও হবে না। আমরা যেটা আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যদি আগে গণভোটটা হয়ে যায়, মানুষের মনোযোগ থাকবে, রাজনৈতিক দলগুলো সেখানে সক্রিয় থাকবে এবং গণভোটের আসানোর ফলাফল হবে। যেটা আপনি বলেছেন সরকার, আমরা দায়টা সরকারকে দিব। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ডকে শক্ত করতে হবে। মেরুদণ্ড না, বল না, আচ্ছা বলটা কেন ঠেলে দিবেন? এক ধরনের দূরভিসন্ধি। দেখুন এতগুলো বৈঠক হলো, আমার মতামত দিয়েছি না, এখন সব যদি আমরাই করে দিই, ওনাদের কাজ সেখানে কি থাকে? জনগণের আমরা যেটা মনে করি বর্তমান সরকারের যে শক্তিশালী মেরুদণ্ড বলি আমরা, যে সেটা স্ট্রং থাকে, তাহলে ওনারা জনগণের দিকে তাকিয়ে যা কল্যাণকর তা করবে, আমাদের দিকে বলটা ঠেলে না দিয়ে নিজেরা ওনারা গোল। সরকার যদি ৩-৪ দিনের মধ্যে যদি এই সিদ্ধান্ত দেয় যে গণভোট নির্বাচনের দিন হবে, তাহলে আপনি মেনে নেবেন? আমরা মনে করি এই ধরনের সিদ্ধান্ত গভর্নমেন্ট নিবে না। তাহলে কারণ সরকার এখানে যা সুযোগ তো নাই, সরকার অবৈধ যাবে তো। আচ্ছা, ধন্যবাদ। এই কাজ সরকার করে তারাই বিপদে পড়ে যাবে, কারণ তারা যে ক্ষমতা কিভাবে আসলেন, তারা যে ক্ষমতা আসলেন তারা একটা বৈধতা পাবে জুলাই সনদের মধ্যে দিয়ে, গণভোটের মধ্যে দিয়ে। ধন্যবাদ। তারা অবৈধ। নাসিরউদ্দিন আহমেদ অসীম, আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, এলাকায় একটাও এনসিপি নেই, তাহলে তাদের ভোটটা হবে কিভাবে? সেই কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলাচ্ছে, তারা পিয়ার চায়, জনগণ পিয়ার বোঝেন, এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা বা ভুল বোঝানো। আমি একটু জানতে চাই যে এলাকায় একটা এনসিপিও নাই বলেছেন মির্জা ফখরুল, কিন্তু শোনা যাচ্ছে আবার এনসিপিকে জোটে ভেড়াচ্ছে বিএনপি। যদি তাই হয় তো মির্জা ফখরুলের বক্তব্যটা কি আসলে স্ববিরোধী কিনা? আমরা এও শুনছি ঢাকা 10 আসনে, যেটা আপনি মনোনয়ন প্রত্যাশী, সেই আসনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, তিনি সেখানে ভোটার হচ্ছেন এবং সেখানে তিনি এখান থেকে নির্বাচন করার কথা বলছেন, কিন্তু শোনা যাচ্ছে যে তিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার একটা চেষ্টা চালাচ্ছেন। আসলে কতটুকু সত্য একটু জানতে চাই। যদি তাই হয় তাহলে আপনার ত্যাগী নেতারা যারা এতদিন নির্যাতিত নিপীড়িত হয়েছেন, নিবেদিত ছিলেন, তাদের ভাগ্যে আসলে কি জুটলো? দেখুন, রাজনীতিতে সবসময় আমরা একটা কথা বলি তো, যে রাজনীতি শেষ বলে কোনো কিছু নেই। যে কোনো সময় যে কোনো দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, জামাতের সঙ্গেও হতে পারে, এনসিপির সঙ্গেও হতে পারে, সবাই মিলে একসঙ্গে দেখা গেছে নির্বাচন করতে পারে, সিট ভাগাভাগি করেও নির্বাচন হতে পারে। আপনার একবার ছিল না এরশাদ সাহেবের সময়, ম্যাডাম করবেন না বলে দিয়েছেন। না, এই যে বলে দিয়েছেন বললাম না, তো শেষ বলে তো কোনো কথা নেই তো, যে কথাটা বললাম। আপনার এনসিপির কোনো সমর্থক নেই, কিন্তু দেখা গেছে তাদের তো ত্যাগ ছিল, তাদের তো আন্দোলনের ভূমিকা ছিল। সেক্ষেত্রে আপনার ইনক্লুসিভ একটা মনে করেন যে রাজনৈতিক সংস্কৃতি নতুন করে চালু করার জন্য তাদেরকে যদি মনে করেন যে যদি কোনো জোট হয় বা তাদেরকে নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে যে মনে করেন যে তাদের একটা অংশীদারিত্ব থাকবে। এখন কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দেখেন সরকার নিজেকেই কিন্তু আগে বিতর্কিত করেছে। যেমনটা দেখুন যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, এ ধরনের কিন্তু আপনার আইনি লেখাজোখা সব কিছু হয়ে গেছিল ড্রাফট, কিন্তু সেটা পরে রাষ্ট্রপতির কাছে কোনো গেজেটের জন্য পাঠানো হয়নি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব না, আমি একটা কথা বলি আপনার, না আপনি দেখেন আসছে আমি সে কথাটা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাদের একটু সুযোগ দেওয়া উচিত নতুন দল করার জন্য। তার মানে উনি প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্র আন্দোলনে যারা ছিলেন বৈষম্য বিরোধী তাদেরকে উনি সমর্থন করে গেছেন, যেটা মোটেও ওনার করা উচিত না। বাই অ্যানালজি যদি আমরা ধরি যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার একই ধরনের ব্যবস্থার মতোই কিন্তু ফাংশনটা করছে, তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়কে যেমন উপদেষ্টা নির্বাচন করতে পারেন না, ঠিক তদ্রূপ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারেও একই জিনিস প্রযোজ্য। আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ভোটার হয়েছেন, সে ভোটারটাও যে হয়েছেন গতকালকে ধানমন্ডিতে, সেটা বিবিসি একটা প্রতিবেদন দিয়েছে, যেটা আপনার অবৈধভাবে হয়েছেন এবং যেটাকে বলা হয় মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে তিনি ভোটার হয়েছেন। ও জায়গাতে আমি না গিয়ে একটা কথা বলি, উনি এর আগে একবার গণতন্ত্রীতে আমি বলি একটু আসছি, আমি মনে করি যে দল এ ধরনের যারা মনে করেন যে রাজনীতি মাত্র হাতে খড়ির আগে জাতীয় রাজনীতিতে যারা প্রতারণা করে জাতির সঙ্গে কিংবা আপনার সুবিধাটা নেয়, বৈষম্যের কথা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, কোটা বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই উপদেষ্টা বৈষম্য সবচেয়ে বড় নজির রেখেছেন। কিভাবে আমার এলাকায় 4টি থানাতে 144টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, পীরের দরগা, মাজারে তিনি অনুদান দিয়েছেন।
আরেকটা দিয়েছেন ঢাকা ৯, অর্থাৎ ওনাদের যে দুজন উপদেষ্টা করবেন, এবং করেছেন 450 কোটি টাকার আপনার একটা ফান্ড ওনার এবং হাসনাত আবদুল্লাহ সাহেবের, মুরাদনগর এবং হাসনাত আবদুল্লাহ সাহেবের ওখানে করেছেন, সারা বাংলাদেশের কোথাও 5-7 কোটি। আর এখানে যেটা হয়েছে একই অর্ডারে ওনার মিনিস্ট্রি থেকে 274টা, মোট 274টা আপনার অনুদানের এই এসছে প্রায় 8 কোটি 29 লাখ টাকা। তার মানেটা কি? আপনি ঢাকা শহরে তো আরো জায়গা আছে, ওনার যেখানে খায়েশ ছিল সেখানে তার মানে কি প্রিমেডিটেটেড, প্রিমোটিভেটেড, তার মানে কি বৈষম্যের ধারক এবং বাহক তিনি। তাহলে তাদের যে আন্দোলনের স্পিরিট বৈষম্য বিরোধী, তার তো বোগা আছে এগুলো। এটা জাতির সামনে এই ধরনের লোক, অর্থাৎ এই ধরনের লোক যদি ধানের শীষে প্রার্থী করে, আমার মনে হয় না, আপনি তার পক্ষে কাজ করবেন কিনা? আমার মনে হয় না দল করবে বলে। যদি দেয় এটা আপনি কাজ করবেন কিনা? জনগণ, এটা আমার দলের নেতা কর্মীরা এটা সিদ্ধান্ত নেবে। জি, দলের নেতা কর্মী সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, 2019 সালে আপনি রাজনীতি থেকে অবসরে যেতে চেয়েছিলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ হাশিম, তিনি আসলে ওই সময় কেন পদত্যাগ মানে অবসর নিতে চেয়েছিলেন? আমি এটা কখনো বলিনি। ফেসবুকে আপনার এটা ফেসবুকে ইটস টাইম টু সে গুড বাই, মানে ঢাকা থেকে লন্ডন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটাকে আপনার কেউ না কেউ আপনার বলেছে যে মানে রাজনীতি ছেড়ে গেছে। অবশ্যই, তাহলে এটা ফেক ছিল। এই দলের রাজনীতি 43 বছরে, মানে অবসর নিতে কখনো চাননি আপনি? কেন আমি অবসর নেব? আমার তো মনে আছে যে আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব মার্চের 7 তারিখ 2007 গ্রেফতার হয়েছে। আমি সর্বপ্রথম 8 তারিখ সকালবেলা ম্যাডামের বাসায় গেছি, কোর্টে গেছে, আবার 9 তারিখে আমি গেছি, সে সময় যখন কেউ আসেনি। তো সে পরিমাণ সাহস আমার আছে, আমি কেন রাজনীতি ছাড়বো? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম উত্তপ্ত রাজনীতি দায়িকার, আলোচনা করছিলেন দুই রাজনীতিবিদ, জামায়াতের একজন এবং বিএনপির একজন আছেন, যারা বেশ রাজনীতিতে বেশ সক্রিয় এবং নেতৃত্বের গুণাবলী যাদের দুজনেরই আছেন। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছেন, অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা 11 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদেরকে আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবে সবাই।